আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল থেকে আমি শিমু সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরের এই ব্লগটি শুরু করেছিলাম দুপুর থেকে, দুপুরে রান্না বান্না নিয়ে। আমাদের মেয়েদের আসলে কাজই তো শুরু হয় মূলত কিচেন থেকেই। সকালে ঘরবাড়ি গুছিয়ে কিন্তু কিচেনেই চলে আসতে হয় রান্না বান্না। তো আবার দেখা যায় যে সেই রাতে আবার কিচেন থেকেই কাজ শেষ হয়। তো ঘুমানোর আগ পর্যন্ত আমার মনে হয় যে শুধু কাজ আর কাজ, টুকটাক কাজ থাকেই। তো এখানে আজকে আমি মুরগির মাংস রান্না করব। আর এই তো পাশের চুলায় ডাল বসিয়ে রেখেছি। ডালটা আমার বাসায় প্রতিদিন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন আমার কিচেনে সবসময় ডালের পাতিল একটা থাকেই। কারণ ডাল ছাড়া একদমই আমাদের চলে না। আমরা সবাই ডাল পছন্দ করি, খাবার শেষে ডাল না হলে হয় না। তো আজকে মুরগি রান্না করব, সোনালী মুরগি। তো সোনালী মুরগি আমার অনেকদিন পরে ইচ্ছে হলো যে আজকে একটু বাটা মশলা দিয়ে মুরগিটা রান্না করি। বাটা মশলা তো আদা রসুন পেস্ট দেওয়াই হয়, তবে আজকে মনে হলো যে একটু মরিচ বাটা দেই। তো শুকনো মরিচকে আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম, সেটুকু হয়তো দেখেছেন। তো অনেক দিন ধরে তো দেই না, আর সবসময় দেওয়াও হয় না। পরিমাণে এতটা বেশি হয়ে গিয়েছে আমি আসলে অনুমান করতে পারিনি। তো যখন রান্না করেছি তখন তো বুঝতে পারিনি। আমি টেস্ট করে মুখে দিয়ে দেখেছি, তখনও বোঝা যায়নি। কিন্তু রান্না করে যখন খাবার পরিবেশন করি, ওরা খেতে বসছে। তো ছেলেমেয়েরা যে যার মতো নিয়ে যখন খাচ্ছিল, তো আমি একবার জিজ্ঞেস করলাম যে কি বেশি ঝাল হয়েছে। আসলে ওরা কিন্তু ঝাল হয়েছে, কিন্তু তারপর আমাকে বলেনি। বলছে যে খাওয়া যায়, ঝাল একটু বেশি হলেও খেতে সমস্যা হচ্ছে না। তো যাই হোক, তো ওরা খেয়ে নিয়েছে। ঝোল নিয়েছিল, চুল পরে পরবর্তীতে একটু কমিয়ে খেয়ে নিয়েছে। কিন্তু দুপুরে যখন আমার হাজবেন্ড লাঞ্চে আসে, তখন উনি খেতে বসে তো অবাক, বলে যে আজকে কি তুমি রান্না করেছো নাকি এগুলো? এটা তো তোমার তরকারি না, কারণ এত ঝাল তো তুমি কখনোই দাও না। আসলে আমি যখন রান্না করেছি তখনও যদি বুঝতে পারতাম যে ঝাল বেশি হয়ে গিয়েছে, তাহলে হয়তো কোনো না কোনো উপায় বের করে ঝালটা কমিয়ে নিতাম পানি দিয়ে বা এক্সট্রা আলু সেদ্ধ করে। কিন্তু এতটা ঝাল হবে ভাবতেই পারিনি। তরকারির কালার দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন। তো আমার হাজবেন্ড খেতে বসে, উনি একদমই ঝাল পছন্দ করেন না। আমি মোটামুটি ঝাল টুকটাক খেতে পারি। আর ছেলে মেয়েরা হালকা পাতলা ঝাল খায়, কিন্তু উনি একদমই খেতে পারেন না। তো যাই হোক, কোনো মতে খাওয়া দাওয়া শেষ করেছে। আর তারপর দিন যে বাকি তরকারিটুকু ছিল, অর্ধেকটা তরকারি রয়ে গিয়েছিল। তো সবটুকু তরকারি পরদিন আমার হেল্পিং হ্যান্ড এসেছিল, তাকে বললাম। তো সে বললো যে আমরা তো ঝাল খাই, সমস্যা নেই আপা, তরকারিগুলো আমি নিয়ে যাই। তো তারা নিয়ে গিয়ে মজা করে খেয়েছে। আর এখানে তো আজকে চাল কুমড়া দিয়ে আমি একটা বড়া বানাবো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে করা। আমি আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে কখনো চাল কুমড়া এই রেসিপিতে করে দেখিনি আমার আম্মাকে করতে। আমাদের বাসায় চাল কুমড়াটা সবসময় ভাজি, চিকন করে পোলে ভাজি, অথবা চাকচাক করে হলুদ মরিচ দিয়ে মেখে ভাজি করা হতো। কিন্তু আমি যখন বিয়ের পরে আসি নিজের সংসারে, তখন আমার হাজবেন্ড আমাকে এভাবে শিখিয়ে দেয় যে এভাবে করে বড়া বানানো যায় চাল কুমড়া দিয়ে। তো যেটা আসলে আমাদের বাসায় কখনোই আমি দেখিনি। তো আমি ভাবলাম, আমি বলেছিলাম যে আমি কি এটা পারবো বানাতে। যেহেতু নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, আর রান্না বান্না কিছুই জানা ছিল না। আর আমাদের সময়ে তখন ইউটিউব বা ইন্টারনেট এই সব কিছুই তো বলতে গেলে ওই সময় তো বাংলাদেশে রেয়ার ছিল। টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনেই তো ছিল না, বাটন মোবাইল ছিল। তো যতটুকু রান্না শিখেছি মার কাছে ফোন দিয়ে দিয়ে, বা আমাদের মা চাচি খালাদের রান্না দেখে দেখে শিখেছি। তো এই আর কি। এখানে আমি চাল ডাল বাটা, পোলার চাল এবং ডাল বাটাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দেখেছেন আগেই। আর সব কিছু মিশ্রণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাল ডাল বাটা, আদা রসুন পেস্ট, আর হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংসটা একটু ভালো আসে। আর আমার আজকের চাল ডাল যে বাটাটা ব্লেন্ডারে করেছি, একটু নরম হয়ে গিয়েছে, যার জন্য একটু পাতলা হয়ে গিয়েছে গুলাটা। তো যাই হোক, যখন ভেজেছি তখন কিন্তু ছুটে যায়নি চাল কুমড়া থেকে চাল ডাল পেস্টটা। আর এই তো আমার মুরগির মাংস তরকারি হয়ে গিয়েছে। তো আসলে কি বলবো, হঠাৎ করে নতুন রকম অভিজ্ঞতায় পড়তে হয়েছে আমাকে এই মুরগির মাংস নিয়ে। তো
তবে খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল। ঝোল কম দিয়ে খেতে খারাপ লাগেনি। আর এই তো এখানে আমি ভেজে নিচ্ছি চাল কুমড়ার বড়া। তো এই বড়াটা নাকি আমার শাশুড়ি প্রায় সময় ওনার নিজের গাছ থেকে উনি পেড়ে কচি কচি যে চাল কুমড়াগুলো হতো সেগুলো নাকি সবসময় এভাবে বড়া বানিয়ে নাস্তা হিসেবে বা দুপুরের ভাতের সাথে খেতে দিত। তো সেই টেস্টটা আমার হাজবেন্ড এখনো বলে যে আম্মার হাতের যে বড়া আসলে যদি উনি বেঁচে থাকতেন হয়তো তুমি ওনার হাতের এই বড়াগুলো খেলে বুঝতে পারতা উনি এত মজা করে রান্না করতেন। আসলে সব ছেলে মেয়েদের কাছেই কিন্তু তাদের মায়ের হাতের রান্না কিন্তু সবসময় অনেক মজার হয়, সেটা যেই হোক, আমার ক্ষেত্রে হোক বা আমার হাজবেন্ডের ক্ষেত্রেই হোক, এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কারো মায়ের হাতের রান্না কিন্তু কারো মায়ের সাথে মিলবে না। সব সবার মায়ের হাতের রান্নাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। তো চেষ্টা করি আর কি আহ, উনি যেভাবে বলে সেভাবে করার জন্য। যদিও আমার শাশুড়ি মা এখন পৃথিবীতে নেই, উনি মারা গিয়েছেন, অনেক বছর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। তো এই তো পাশে ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে। ডালটা হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওতে কারা কারা আছেন বা আছেন কিনা জানি না, যদি এ পর্যন্ত থেকে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আপনাদের একটি লাইক, মূল্যবান লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের লাইক ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করে। তো লাইক দিতে আসলে খুব কষ্ট হয় না বা কোনো আলাদা এমবি খরচ হয় না। আপনারা একটু জাস্ট প্রেস করে দিবেন, এতে হয়তো আমাদের একটু উপকার হবে। আর এখানে যে মাছের ডিম, রুই মাছের ডিম ছিল, এবার অনেকগুলো ডিম ছিল। তো ডিম রান্না করেছি আলু কুচি করে। তো ডিম যেভাবে নর্মাল ভাবে রান্না করি আর কি, সবকিছু মশলা দিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে পরে বাগার দিয়ে দিই একবারে আলু সহ। একটু তেলটা বেশি দিতে হয় ডিমের মধ্যে তেল কম দিলে কিন্তু একদম খেতে বাজে লাগে। তো মাছের এবারে ডিমটা বেশি একটা ভালো ছিল না। তো এই তো দুপুরের আয়োজন, আমি টেবিলে সব সার্ভ করে দিয়েছি পাতিল সহ। তো আমার দেরি হয়ে গিয়েছিল, আলাদাভাবে সবাই খেতে বসে গিয়েছে আগে। আর এখানে সন্ধ্যায় আমি আমার ডাইনিং এর যে ক্লথটা, এটা অনেক দিন হয়ে গিয়েছে, চেঞ্জ করে নিই। তো ঈদের মধ্যে যে ডাইনিং এর যে ক্লথটা কিনেছিলাম আমি এবার রোজার ঈদে, তো সেটা আর বিছানো হয়নি, ভাবলাম যে একটু চেঞ্জ করে বিছিয়ে দেই। আমার এই টেবিলটা কিন্তু আমার বিয়ের সময়ের, অলমোস্ট 20-21 বছর বয়স এই ডাইনিং টেবিলের। তো এটা 4 চেয়ারের টেবিল। এটাতে এই জন্য টেবিল ক্লথ বিছালে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। আমি পরে দুটো চেয়ার আলাদা করে বানিয়ে নিয়েছি। আমরা 5 জন সদস্য, ছয় 6 চেয়ার পরে বানিয়ে নিয়ে অ্যাড করে নিয়েছি। কিন্তু টেবিলটাতে কিন্তু ছোটই রয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ টেবিল আমি বানাবো। তো এখন এই ভাড়া বাসায় আর এক্সট্রা কিছু ফার্নিচার নতুন করে বাড়াতে চাচ্ছি না। আমার নিজের ফ্ল্যাটে যখন উঠবো 2 বছর পরে ইনশাল্লাহ, তখন হয়তো নতুন করে বানিয়ে নিব। কারণ আমাদের জন্য টেবিলটা এখন একটু ছোটই হয়ে গিয়েছে। তো আর আমার এই যে ম্যাটগুলো, এগুলো কিন্তু অনেক আগের, প্রায় 15-16 বছর আগের এই ম্যাটগুলো। আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, যখন এই ডিজাইনগুলো নতুন বের হয়েছিল তখন কিন্তু আমি কিনেছিলাম। আমার প্রাইসটাও মনে নেই, কিন্তু যখন একদম নতুন বের হয়েছিল তখনই আমি কিনেছিলাম। তো সেগুলোই বিছিয়ে নিচ্ছি, এগুলো ব্যবহার করা হয় কম। তো টেবিল ক্লথের সাথে দেখলাম যে গোল্ডেনের সাথে কালারটা খুব ম্যাচিং হয়ে গিয়েছে, এটাও গোল্ডেন। আর টেবিল ক্লথটাও একটু গোল্ডেন কালার। আর টেবিলে আমি এক্সট্রা কিছু ট্রে রাখি না ডেকোরেশনের জন্য, কারণ বললাম না আমার টেবিলটা যতটুকু ছোট, এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে। সেই জন্য দেখা যায় যে যখন আমি কোনো কিছু ডেকোরেশনের জন্য রাখি, এটা ওদের পড়ালেখা করতে খুব ডিস্টার্ব হয়, ওরা সরিয়ে ফেলে। সেই জন্য আমি টেবিলটা খালি রাখি, জাস্ট দুটো পানির জগ রেখে দিই আর গ্লাস রেখে দিই। পানির জগ দুটো সবসময় আমার টেবিলে কিন্তু থাকে অলওয়েজ। তো সবার সাজানো তার সবকিছু একরকম হবে না, আমি আমার সাধ্যের মধ্যে যেভাবে পেরেছি ডাইনিং স্পেসটাকে গুছিয়ে রেখেছি। অনেক দামি দামি শোপিস দিয়ে হয়তো সাজানো নেই, কিন্তু যা আছে আমার কাছে তাই আলহামদুলিল্লাহ। আর সবার ব্লগ দেখতে গেলে দেখা যায় যে সবার বাসায় অনেক চাকচিক্য থাকে, কিন্তু এই জন্য যে সবার একরকম থাকবে এরকম কোনো কথা না। তো এই তো আমার ডাইনিং স্পেসটা খুবই সাদামাটা ভাবে আমি গুছিয়ে নিয়েছি।
আম, কেমন লাগছে জানাবেন টেবিলের ক্লথটা বিছানোতে। তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর সন্ধ্যার নাস্তায় আজকে বাকরখানি রান্না করব। কিছু বাকরখানি ফ্রিজে রয়ে গিয়েছিল, তো সেগুলো দুধ জাল দিয়ে সন্ধ্যার নাস্তা দিয়ে দিব আজকে। তো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আজকের মতো, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।